হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা সকলে জানো এসএসসি জিডি 2025 এর অ্যান্সার কি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 4 ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা 20টা ম্যাথের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হয়, তাহলে আসল কত টাকা? দেখো এটাতে কি বলে দিয়েছে, কোনো আসলটা বলে দেয়নি, বের করতে বলেছে। বলেছে 2 বছরের সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 টাকা, তাহলে আসল কত? এরকম টাইপের অঙ্ক করার ক্ষেত্রে যখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ অথবা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে দেবে, তখন আমাদের একটা ফর্মুলা আছে। 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু হবে। তাহলে 2 বছরের ক্ষেত্রে সুদের হার সমান সমান কি হবে? সুদের হার সমান সমান হবে 2 ইন্টু সুদের পার্থক্য। সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য যেই টাকাটা সেইটা, 2 ইন্টু সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100 এত পার্সেন্ট। পার্সেন্টেজের জন্য এই 100টা আনা। তাহলে সুদের হার সমান সমান কত হবে? এখানে আমি এখান থেকে সুদের হারই বের করতে পারবো এই ফর্মুলা থেকে। তাহলে সুদের হার সমান সমান কি হবে? তাহলে 2 ইন্টু সুদের পার্থক্য কত? সরল সুদ হচ্ছে 42 টাকা, চক্রবৃদ্ধি সুদ 51 টাকা। তাহলে সুদের পার্থক্য কত? 51 মাইনাস 42 মানে 9 টাকা, মানে 9 ডিভাইডেড বাই সরল সুদ কত? সরল সুদ বলে দিয়েছিল 42 টাকা, তাহলে ডিভাইডেড বাই 42 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, 9 আর 42 কে 3 দিয়ে কাটাকুটি যায়, 3 তিরিকে 9 আর 3 14 42, 2 আর 14 কে 2 দিয়ে কাটাকুটি যায়, মানে 7 দুগুণে 14। তাহলে কত হলো? 3 আর 100 গুণ বাই 7 মানে 300 বাই 7%। এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে সুদের হার। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বলেছে আসল কত। তা আমি ধরছি আসলটা হচ্ছে সমান সমান x টাকা। তাহলে আসল যদি x টাকা হয়, আমাকে দেখো 2 বছরের সরল সুদ বলে দিয়েছে 42 টাকা। তাহলে x টাকার 2 বছরের সরল সুদ কত হবে? ফর্মুলা কি? ptr বাই 100 সরল সুদের। তাহলে p মানে এখানে আসল হচ্ছে x ইন্টু t মানে কত? সময়টা কত বছর? 2 বছর, মানে 2 ইন্টু r মানে সুদের হার। সুদের হার কত? এই যে 300 বাই 7%, মানে 300 ডিভাইডেড বাই 7। 7টা একবারে নিচে গুণ করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে 7 ইন্টু 100 নিচে 100 গুণ হয়। এটা সমান সমান কত বলেছে? সুদটা কত? সরল সুদটা 42, মানে এটা সমান সমান 42। আচ্ছা, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়। তাহলে x সমান সমান কত হবে? ডান পাশে ছিল 42, বাঁ পাশের নিচে ছিল 7, তাহলে 42 গুণ 7 ডিভাইডেড বাই বাঁ পাশের উপরে 2 গুণ 3 ছিল, মানে 3 দুগুণে 6, এখানে 6 বসিয়ে দিলাম। তাহলে 6 দিয়ে 42 কে কাটলে 6 7 42, মানে x সমান সমান কত? 7 7 49। তাহলে x এর মান কত বেরোলো? 49। তাহলে আসল কত টাকা? আসল হচ্ছে 49 টাকা। তারপরেরটা দেখো কি বলছে। বলছে a একা একটি কাজ 32 দিনে ও b একা সেই কাজটি 48 দিনে করতে পারে। তারা একসাথে 8 দিন কাজ করলো এবং তারপর a চলে গেল। বাকি কাজের 60% কাজ b কত দিনে শেষ করবে? আচ্ছা দেখো কি বলছে। বলছে a একা একটি কাজ 32 দিনে করে, তার মানে a কাজটা শেষ করা মানে কি? কাজটার এক অংশ করা। তাহলে a কি করছে? 32 দিনে কাজটা শেষ করা মানে কি? 32 দিনে করে এক অংশ। তাহলে একদিনে কতটা করবে? তাহলে a একদিনে করবে কত অংশ কাজ? 1 এর 32 অংশ কাজ। আচ্ছা, বি একা সেই কাজটা 48 দিনে করে, তাহলে বি একদিনে কতটা করবে? মানে বি 48 দিনে করছে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে? একদিনে করবে 1 এর 48 অংশ। আচ্ছা, তারা বলেছে একসাথে 8 দিন কাজ করলো, তাহলে এ আর বি মিলে এ একদিনে করছে 1 এর 32, বি একদিনে করছে 1 এর 48, তাহলে এ আর বি মিলে একদিনে কতটা করবে? 1 এর 32 যোগ 1 এর 48। লসাগু করি, 32 আর 48 এর লসাগু করলে হবে 96। তাহলে 32 কে 3 দিয়ে গুণ করলে হয় 96, যোগ 48 কে 2 দিয়ে গুণ করলে হয় 96, মানে কত হলো? 5/96। মানে a আর b মিলে একদিনে কতটা কাজ করবে? 5/96 অংশ। এখানে কি বলেছে? তারা 8 দিন একসাথে কাজ করলো, তাহলে a আর b মিলে 8 দিনে কতটা কাজ করবে? একদিনে যদি 5/96 করে, তাহলে 8 দিনে কতটা করবে? 5/96 ইন্টু 8 অংশ। আচ্ছা, 8 আর 96 কে কাটাকুটি যায়, 8 12 করলে হয় 96। তাহলে তারা 8 দিনে কত অংশ কাজ করবে? 5 এর 12 অংশ কাজ করবে। আচ্ছা, তাহলে 8 দিন কাজ হলো, তারপর কি বলছে? এ চলে গেল। তাহলে এ চলে গেলে বাকি কাজটা কে করবে? বাকি কাজটা বি একা করবে। এবার কি বলেছে দেখো। বলেছে বাকি কাজের 60% কাজ। আচ্ছা, আমি আগে বাকি কাজটা বের করি। টোটাল কাজ কত? টোটাল কাজ আমরা জানি এক অংশ, তাহলে বাকি কাজ কত হবে? টোটাল কাজ যদি এক অংশ হয়, কাজ হচ্ছে এরা দুজন মিলে 8 দিনে করেছে 5 এর 12 অংশ, তাহলে বাকি থাকবে কতটা? টোটাল মানে এক অংশ থেকে 5 এর 12 মাইনাস করলে যেই কাজটা থাকে সেইটা বাকি থাকবে, মানে কত হয়? 1 মাইনাস 5 এর 12 করলে হয় 7 এর 12। তাহলে কত অংশ কাজ বাকি? 7 এর 12। এখানে আমাকে কি বলেছে? বাকি কাজের 60% কাজ।
তাহলে বাকি কাজ হচ্ছে 7/12, তার 60% কাজ মানে কি ইন্টু 60/100। আচ্ছা এই শূন্য কাটে, 6 দুগুণে হয় 12, মানে কত অংশ হচ্ছে 7/20 অংশ। তাহলে কি বাকি কাজে 60% কাজ মানে কত অংশ কাজ 7/20 অংশ কাজ। তা এই কাজটা বি কতদিনে শেষ করবে? আচ্ছা এখানে বলে দিয়েছে দেখো বি একা কাজটা 48 দিনে করে, মানে বি এক অংশ করে হচ্ছে 48 দিনে শেষ করা, মানে এক অংশ করা। তাহলে আমাকে বের করতে হবে বি 7/20 অংশ কত দিনে করে। তাহলে বি এক অংশ করে হচ্ছে 48 দিনে, তাহলে বি 7/20 অংশ কত দিনে করবে 48 গুণ 7/20 দিনে। আচ্ছা 4 দিয়ে কাটাকুটি যায়, 4 5 20 আর এখানে হবে 4 12 48। তাহলে কত থাকছে 7 গুণ 12 করলে হয় 84/5। এটাকে যদি আমি ভাগি, এটাকে যদি আচ্ছা এটা পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে 5 কে দেখো 16 বার দিলে হয় 80, আমি একবারে করলাম। হ্যাঁ তাহলে 4 মানে 16 পূর্ণ 4/5 হবে, মানে অপশন সি হবে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু আসে খুব, ঠিক আছে। আচ্ছা এবার তার পরেরটা, তারপরটা দেখো কি বলছে। বলছে 200 মিটার ও 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তারপরে কি বলেছে দেখো, তাহলে পেছন থেকে এসে দ্রুততম ট্রেনটির অন্য ট্রেনটিকে পার করতে কত সময় লাগে? আচ্ছা তাহলে কে কাকে মানে ওভারটেক কে করবে? এই যে ট্রেনটার ওয়েট, যে ট্রেনটার গতিবেগ বেশি সেই ট্রেনটাই অন্য ট্রেনটাকে ওভারটেক করবে। দুটো ট্রেনের গতিবেগ কত বলেছে 210 মিটার ও 140 মিটার। তাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য বলেছে 210 মিটার ও 140 মিটার, এবং তাদের গতিবেগ বলে দিয়েছে কত 80 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা। আচ্ছা এখানে একটা জিনিস আছে, দেখো ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, এখানে বলে দিচ্ছে না একই দিকে যাচ্ছে, এই যে একই দিকে, মানে দুটো ট্রেনই যদি এদিক থেকে এদিকে যায় অন্য ট্রেনটাও এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করা মানে কি, দেখো যার যার গতিবেগ কম সেই ট্রেনটা ধরো এখানে ছিল আর অন্য ট্রেনটা ধরো পিছনে ছিল, তাহলে পিছন থেকে এই ট্রেনটাকে অতিক্রম করছে, মানে সে তো একে অতিক্রম করলো, মানে এই যে পুরোটা গেল মানে এত দূর পর্যন্ত এগোলো, তার মানে ওকে অতিক্রম করা, তার মানে এই যে অতিক্রম করা মানে কোন ডিস্টেন্সটা যাওয়া, দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টিটা যাওয়া। ঠিক আছে, তাহলে অতিক্রম করা মানে কতটা দৈর্ঘ্য যাওয়া, এই দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো দিক থেকে, একই দিক থেকে অতিক্রম করুক বিপরীত দিক থেকে অতিক্রম করুক যাই করুক, পরস্পরকে অতিক্রম করা মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল যাওয়া, তার মানে কতটা যাওয়া 210 যোগ 140 মিটার যাওয়া, তাহলে কত হচ্ছে 350 মিটার। আচ্ছা আরেকটা জিনিস কি, যখন তারা একই দিকে অতিক্রম করবে তখন তাদের নেট গতিবেগটা হবে বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা, আর যখন তারা বিপরীত দিক থেকে অতিক্রম করবে মানে মানে পরস্পরের অভিমুখে যাবে, মানে একটা ট্রেন এই দিক বরাবর একটা ট্রেন এই দিকে আসছে, সেক্ষেত্রে তাদের নেট গতিবেগটা কি হবে, তাদের গতিবেগের যোগফলটা হবে। আর একই দিকে গেলে মানে এই ট্রেনটাও এদিকে অন্য ট্রেনটাও এদিকে, একই দিকে গেলে তখন কি হবে নেট গতিবেগটা বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে নেট গতিবেগ কত হবে 150 কিমি পার ঘন্টা মাইনাস 80 কিমি পার ঘন্টা, মানে কত হয় 70 কিমি পার ঘন্টা। কিন্তু আমাকে অতিক্রম করছে কোন ডিস্টেন্স দেখো 350 মিটার, তাহলে আমাকে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিই, কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে করে দিই 70 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা 18 আর 70 কে 5 দিয়ে কাটা, এই 5 দিয়ে বলছে 18 আর 70 কে 2 দিয়ে কাটাকুটি যায়, 2 দিয়ে কেটে দিই তাহলে হবে 9 আর এখানে হবে 35, মানে কত হচ্ছে 35 গুণ 5 করলে 5 5 5 হাতে 2 3 5 15 দিয়ে 17/90 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা কাটাকুটি না করলেই ভালো হতো, তো যাই হোক করে ফেলেছি ছেড়ে দিই। তাহলে 175/9 মিটার পার সেকেন্ড, তার মানে এর গতিবেগ এত, মানে কি মানে এক সেকেন্ডে যাবে আচ্ছা উল্টোটা, মানে 175/9 মিটার যাই হচ্ছে এক সেকেন্ডে, তাই না? তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে 9/175 উল্টে যাবে, আর অতিক্রম করছে মানে কত মিটার যায়, যে 350 মিটার যাবে ওদের দূরত্বের যোগফলটা, ওদের দৈর্ঘ্যের যোগফলটা, মানে 350 মিটার যায় তাহলে কত সেকেন্ডে 9/175 ইন্টু 350 সেকেন্ডে, 175 কে 2 দিয়ে গুণ করলে হয় 350, মানে কত সেকেন্ড অতিক্রম করবে তারা 18 সেকেন্ড অতিক্রম করবে। আচ্ছা এখানে দেখো অপশনে আছে মিনিট, তাহলে 18 সেকেন্ড বেরোলো, সেকেন্ডটাকে আমাকে আবার কিসে নিতে হবে মিনিটে, সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করতে হয়, মানে 18/60। আচ্ছা 6 দিয়ে কাটাকুটি যায় 6 10 60 আর 3 6 18, তাহলে 3/10 মানে কত হবে 0.3, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট একবার সরে যায় 0.3, তাহলে কত সময় লাগবে 0.3 মিনিট সময় লাগবে। তারপরে অঙ্কটা
আচ্ছা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার গসাগু 11 এবং তাদের যোগফল 132 যদি উভয় সংখ্যাই 42 থেকে বড় হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত। আচ্ছা দেখো, দুটি সংখ্যার গসাগু বলেছে 11 এবং তাদের যোগফল বলেছে, তাহলে যখন দুটি সংখ্যার গসাগু বলে দেয় তখন আমরা সংখ্যা দুটিকে কি ধরতে পারি, সংখ্যা দুটি তাহলে 11 এর গুণিতক কিছু একটা হবে। মানে আমি ধরছি একটা সংখ্যা হচ্ছে 11a আর অপর সংখ্যাটা হচ্ছে 11b। ঠিক আছে, দুটো সংখ্যার গসাগু যদি বলে দেয় 11, তার মানে সংখ্যা দুটো সবসময় 11 এর গুণিতকে কিছু হবে। মানে 11 এর সাথে আমি একটাই a গুণ করেছি আর একটাতে b গুণ করেছি, মানে 11a আর 11b। আর কি বলেছে, তাদের যোগফল বলেছে 132। মানে আমি কি লিখতে পারি, 11a প্লাস 11b সমান সমান হচ্ছে 132। এখান থেকে দেখো 11 কমন যায়, 11 কমন নিলে কি পড়ে থাকে, a প্লাস b সমান সমান 132। 11টাকে ডান পাশে পাঠায়, তাহলে a প্লাস b সমান সমান কি হবে, 132/11। কাটাকুটি যায়, তাহলে হয় 12। তাহলে a প্লাস b সমান সমান কি পেলাম আমি, 12। আচ্ছা এবার আমাকে দেখতে হবে আমি কি কি উপায়ে এই দুটো সংখ্যার যোগফল 12 পেতে পারি, a আর b যোগফল 12 পেতে পারি। মানে a যদি 1 হয় আর b যদি 11 হয় তাহলে পেতে পারি। আর কি কি, 2 আর 10 হলে পেতে পারি। আর কি কি, 3 আর 9 হলে পেতে পারি যোগ করলে 12। আর কি, 4 আর 8 হলে যোগ করলে 12 হয়। আর কি, 5 আর 7 হলে হয়। আর 6 আর 6 হলে হয়। 6 আর 6টা আমি আর নিলাম না, যেহেতু সংখ্যা দুটো আলাদা বলেছে, তাহলে 6 আর 6টা হবে না। এইবার এই যে জোড়গুলো পেলাম 1, 11, 2, 10, এদের মধ্যে দেখতে হবে কোন জোড়টা পরস্পর মৌলিক, কোন জোড় বা কোন জোড়গুলো পরস্পর মৌলিক। দেখো 2, 10 কিন্তু পরস্পর মৌলিক না। পরস্পর মৌলিক কাকে বলে, যাদের গসাগু, যে দুটো সংখ্যার গসাগু 1 তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক। 2 আর 10 এর গসাগু তো 1 না 2, তাহলে পরস্পর মৌলিক হবে না। 3 আর 9 পরস্পর মৌলিক হবে না, মানে এই জোড়টাও হবে না, 2, 10 এর জোড়টাও হবে না। 4 আর 8 পরস্পর মৌলিক না, এটাও হবে না। দেখো 1 আর 11 কিন্তু পরস্পর মৌলিক, তাহলে এই জোড়টা হতে পারে। আর 5 আর 7 তো পরস্পর মৌলিক, এই জোড়টাও হতে পারে। তাই 1 আর 7 11 নেবো না 5 আর 7 নেবো, কোনটা নেবো। দেখো কেন আমি এখানে 5 আর 7টা নেবো, কেন নেবো এখানে বলে দিয়েছি, যদি উভয় সংখ্যাই 42 থেকে বড় হয়। 1 আর 11 নিলে আমাকে এর জায়গায় 1 বসাতে হতো, বির জায়গায় 11 বসাতে হতো। সেক্ষেত্রে সংখ্যাটা কত হতো, 11 গুণ a মানে 11 হতো একটা সংখ্যা। তাহলে আমাকে বলেছে দুটো সংখ্যাই 42 থেকে বড়, তার মানে এই জোড়ও হবে না। তাহলে আমার কি বসাবো, 5 আর 7 এর জোড়টা নেবো। মানে এর জায়গায় বসাবো 5 আর বির জায়গায় বসাবো 7, বা যে কোনো একটা বসাতে পারি, উল্টোটাও বসাতে পারি, এর জায়গায় 7 বির জায়গায় 5ও বসাতে পারি। এর জায়গায় যদি 5 বসাই তাহলে আমার একটা সংখ্যা কত হবে, 5, 11, 55। আর একটা সংখ্যা কত হবে, 11b মানে 7, 11, 77 হবে। দুটো সংখ্যায় দেখো 42 থেকে বড় আসছে, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত, সংখ্যা দুটির পার্থক্য হবে 77 মাইনাস 55। 77 থেকে 55 বাদ দিলে কত হয়, 22 হয়। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে, 22 হবে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, একটি ছাত্র একটি বই ক্রয় করায় নিম্নলিখিত 4টি অফার পায়। সেগুলো কি কি, অফার গুলো কি কি, একটা বলছে পরপর 20% ও 25% ছাড়, একটা বলছে পরপর 25% ও 15% ছাড়, একটা বলছে পরপর 30% ও 10% ছাড়, একবার বলছে পরপর 5% ও 35% ছাড়। আচ্ছা দেখো, এই যে পরপর দুবার করে ছাড় দেয়া, তা দুবার করে না ছাড় দেওয়ার যদি একবার ছাড় দিত, সেটার ফর্মুলাটা কি, ধরো প্রথমে x% ছাড় দিল, তারপরে y% ছাড় দিল, তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কি হবে, সমতুল্য ছাড় সমান সমান হবে x প্লাস y মাইনাস xy বাই 100 এত পার্সেন্ট। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত হবে, যে দুটো ছাড় দিচ্ছে তাদের যোগফল মাইনাস ওদের গুণফল বাই 100 এত পার্সেন্ট। তাহলে প্রথম ছাড়টাতে আসি, 20% আর 25% ছাড়ের সমতুল্য ছাড় তাহলে কত হবে, সমান সমান 20 যোগ 25 মাইনাস 20 ইন্টু 25 বাই 100 এত পার্সেন্টেজ। আচ্ছা তাহলে কত হয়, 20 আর 25 যোগ করলে তো হয় 45। আচ্ছা এখানে কাটাকুটি যায়, 0 0 কেটে দিলাম, 2 কে কাটলে 5, 5 5 25, তাহলে কত হচ্ছে, 20 আর 25 যোগ করলে হয় 45, 45 থেকে আবার 5 বিয়োগ করলে হবে 40, মানে এটা সমান সমান হবে 40%। তাহলে এই ছাড়টা হলো 40%। পরের ছাড়টাকে দেখি, 25% আর 15%, তাহলে এর ক্ষেত্রে কি হবে, 25 যোগ 15 মাইনাস 25 ইন্টু 15 ডিভাইডেড বাই 100, মানে 4 25 100, তাহলে কত হচ্ছে, 25 আর 15 যোগ করলে হয় 40 মাইনাস 15/4, মানে এটা 40-এর থেকে আরো 15/4 বাদ দিলে মানে কত, 40-এর থেকেও আরো কম হবে। আমাকে কি বের করতে বলেছে, কোন ছাড়টি সব থেকে বেশি। তাহলে এই দুটোর মধ্যে আমি 40 বেশি পেলাম, তাই এটাকে আর বের করার দরকার নেই, যেহেতু এটা আসবে না উত্তরে। পরপর 30% ও 10% ছাড়, এই ছাড়টাও দেখে নি, তাহলে সমতুল্য ছাড় কত হবে, 30 প্লাস 10 মাইনাস 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, মানে কত হচ্ছে, 30 আর 10 যোগ করলে হয় 40, তার থেকে আরো বিয়োগ যাচ্ছে 3, মানে হবে কত, 37%। এটাও দেখার দরকার নেই, হবে না। তারপরে বলেছে পরপর 5% ও 35% ছাড়, সেটা সমতুল্য ছাড় কি,
তাহলে 5 প্লাস 35 মাইনাস 5 ইন্টু 35 ডিভাইডেড বাই 100। মানে এটাও দেখো 35 এর 5 যোগ করলে হয় 45, 45 এর থেকে এই 35 এর 5 যোগ করলে হয় 40, 40 এর থেকে কিছু কম, সেটাও নিশ্চয়ই 40% এর বেশি হবে না। তাহলে সব থেকে বড় ছাড়টা কত? এই যে 20% ও 25% ছাড় যেটা, সেটাই হচ্ছে সব থেকে বড় ছাড়, মানে 40% ছাড়টা। তাহলে এক্ষেত্রে কোন অফারটি ছাত্রটিকে সব থেকে বেশি ছাড় দেবে? মানে এখানে দেখো অপশন 1 যেটা আছে সেটা, মানে ডি নম্বর অপশনটা হবে অপশন 1 যেটা, মানে 1 নম্বর দিয়ে যেটা লেখা সেটা। তারপরেরটা, বা এখানে দেখো এখানে এদের যোগ করলেও যোগফলটা হচ্ছে, তাহলে তোমরা এভাবেই করে দেখবে। দেখো কি বলছে, বলছে একটি পরীক্ষায় অঙ্কের 3টি পেপার, ইংরেজির 2টি পেপার এবং বিজ্ঞানের 1টি পেপার আছে। সব পেপারের পূর্ণমান 100। তাহলে এস অঙ্কে 60%, এখানে কমা হবে, ইংরেজিতে 70% এবং বিজ্ঞানে 50% নাম্বার পেয়েছে। সকল পেপারে তার নাম্বারের শতাংশ কত? মানে সব মিলিয়ে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে। দেখো বলছি কি অঙ্কের 3টে পেপার, মানে প্রত্যেকটা পেপারের মান হচ্ছে 100, তাহলে অঙ্কের 3টে পেপারে টোটাল কত নম্বর আছে? 300। ইংরেজির আছে 2টো পেপার, তাহলে ইংরেজির 2টো পেপারের টোটাল নাম্বার কত আছে? 200। আর বিজ্ঞানের 1টি পেপার, তাহলে বিজ্ঞানের 1টি পেপারের নাম্বার আছে 100। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে কত? 300, 200, 500 রেখে 600। আচ্ছা, অঙ্কের 3টে পেপারে কত পার্সেন্ট করে নাম্বার পেয়েছে? 60% নাম্বার পেয়েছে। তাহলে 3টে পেপারে যদি 60% পায়, তাহলে 300-র 60% কত হয়? 3 6 18, মানে 180 হয়। আচ্ছা, ইংরেজিতে 70%, মানে 200-র 70% কত হয়? 140 হয়। 200 গুণ 70 বা 100 করলে 140 হয়। আর বিজ্ঞানে 50%, মানে 100-তে 50 পেয়েছে। তাহলে 3টে মিলিয়ে টোটাল কত পেলো? 180 যোগ 140 যোগ 50 যোগ করলে কত হয়? 0। 5 আর 4 9 আর 8 17 7, হাতে 1, 1 রেখে 2 রেখে 3, মানে কত পেলো? 370। 600-তে 370। তাহলে সকল পেপারে তার নাম্বারের শতাংশ কত? 370 ডিভাইডেড বাই টোটাল নাম্বার হচ্ছে 600 ইন্টু 100, এত পার্সেন্ট। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, 6 দিয়ে এটাকে কাটাকুটি চাই, 2 দিয়ে কাটলে হয় 3, এখানে 1 2 1 0। আচ্ছা, ভুল কাটলাম, 2 দিয়ে কাটছি তো, তাহলে 1 1 7 মানে 8, 1 0 5, মানে 3 185/3। আচ্ছা, 3 দিয়ে যদি ভাগ করে 185 কে, তাহলে প্রথমে যাবে 6 বার দিলে হয় 18, তারপরে 5 রয়েছে, একবার দিলে হয় 3, তারপরে 2 পয়েন্ট নিয়ে নিলাম একটা শূন্য, 3 6 18, আবার 2 শূন্য, এভাবে 6 6 6 6 করে করতে থাকবে। এখানে দেখো অপশন আছে 61.67, তাহলে আমি এটাকে লিখতে পারি 61.67%, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে বিপুল ও বিজয় বার্ষিক একই সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা জমা করেন। 5 বছরের শেষে বিজয় বিপুলের থেকে 840 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? এখানে দেখো বিপুল রাখছে কত টাকা? 5400 টাকা, বিজয় রাখছে কত টাকা? 9400 টাকা। আর বিজয় কত টাকা? তাহলে বিজয় বেশি রেখেছে, তাহলে বিজয় নিশ্চয়ই বেশি টাকায় সুদ পাবে, দুজনেরই যেহেতু সুদের হার সমান, সরল সুদের হার সমান। তাহলে বিজয় কত টাকা বেশি পাচ্ছে? 840 টাকা। আচ্ছা, বিজয় বিপুলের থেকে কত টাকা বেশি রেখেছে? বিপুল রেখেছে 5400 আর বিজয় রেখেছে 9400, মানে বিজয় কত টাকা বেশি রেখেছে? 9400 মাইনাস যদি 5400 করি, তাহলে কত টাকা বেশি রাখবে? 4000 টাকা। এই যে এক্সট্রা টাকাটা ও বেশি রাখছে, মানে 4000 টাকাটার জন্য যে এক্সট্রা সুদটা পাবে সেটাই হচ্ছে 840। তাহলে আমি এখানে যদি 4000 টাকার 5 বছরের সুদটা বার করি, সেটাই হয়ে যাবে এই 840 টাকা। তাহলে 4000 টাকার 5 বছরের সুদ কত? 4000 ইন্টু পিটিআর বাই 100 সরল সুদ করলে, তাহলে 4000 ইন্টু টি কত? 5 ইন্টু আর এর মান আমি জানি না, আমাকে বের করতে বলেছে, তাহলে আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু হচ্ছে কত? 840টা। আচ্ছা, এখানে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে আর সমান সমান কত হবে? 840 ডিভাইডেড বাই 40 ইন্টু 5। এই শূন্য কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে হয় 40 কে কাটলে হয় 21, মানে আর সমান সমান কত? 21/5। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 21 কে, 4 5 হবে 20, তারপরে থাকছে 1 পয়েন্ট নিয়ে হবে 0, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, মানে কত পার্সেন্ট হলো? 4.2%, মানে অপশন ডি হবে। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে, বলছে দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত 4:3 এবং তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত 1:2, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, দেখো এগুলো যেহেতু অনুপাত বলেছে, তাহলে আমি ধরছি প্রথম শঙ্কুটার উচ্চতা আমি ধরছি হচ্ছে 4, আর প্রথম শঙ্কুটার আচ্ছা দ্বিতীয়, আর তাদের অনুপাত 4:3 বলেছে, তো একটা 4 বা 4x যা খুশি ধরতে পারি। আর দ্বিতীয়টার উচ্চতা আমি ধরছি হচ্ছে 3। আর কি বলেছে? ভূমির ব্যাসার্ধ, প্রথমটার ভূমির ব্যাসার্ধ ধরছি আমি 1:2 বলেছে, তাহলে প্রথমটার ভূমির ব্যাসার্ধ 1 ধরবো, আর দ্বিতীয়টার ধরবো হচ্ছে ব্যাসার্ধ 2 ধরবো। আচ্ছা, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3
পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে প্রথমটার আয়তন সমান সমান কত হবে? 1/3 ইন্টু পাই যেরকম আছে লিখলাম ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত? আর মানে ভূমির ব্যাসার্ধ মানে 1, মানে 1 স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে কত? প্রথমটার উচ্চতা হচ্ছে 4। আচ্ছা, তাদের অনুপাত বলেছে, তাহলে দ্বিতীয়টার কত হবে? দ্বিতীয়টার এখানে অনুপাত করে ইস্টু করে দিই। দ্বিতীয়টার আয়তন কত হবে? তাহলে 1/3 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। দ্বিতীয়টার আর কত? দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে 2, মানে 2 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। দ্বিতীয়টার উচ্চতা কত? 3, মানে ইন্টু 3 লিখে দিবা। 3x লিখতে পারি, আমি এখানে 3 ধরেই করেছি। তাহলে দেখো 1/3 পাই 1/3 পাই কেটে যাবে, তাহলে 1 স্কোয়ার গুণ 4 মানে 4ই হয়, ইস্টু 2 স্কোয়ার গুণ 4 মানে 4 গুণ 3, তাহলে দুদিক থেকে 4 4 উঠে যায়, মানে 1:3 হবে। তাহলে তাদের আয়তনের অনুপাত হবে 1:3। তারপরেরটা দেখো কি বলছে। বলছে পেট্রোলের দাম লিটার প্রতি 85% বৃদ্ধি পেয়েছে, খরচ কেবলমাত্র 48% বাড়াতে এর ব্যবহার কতটা পরিমাণ কমাতে হবে? তাহলে দেখো, দাম 85% বৃদ্ধি পেয়েছে মানে কত? আগে যদি দাম 100 টাকা হতো, তাহলে এখন দাম হয়েছে কত? 100 প্লাস 85 মানে 185। কিন্তু খরচ কেবলমাত্র 48% বাড়াবে। তা খরচ যদি 48% বাড়ে, তাহলে খরচ করবে কত? 100 যোগ 48 মানে 148 টাকা খরচ করবে। তাহলে দাম হয়েছে আমার 185, কিন্তু আমি খরচ করব কত টাকা? 148 টাকা। তাহলে আমাকে ব্যবহার কমাতে হবে। কতটা ব্যবহার কমাতে হবে? কত টাকার ব্যবহার কমাতে হবে? 185 মাইনাস 148 মানে হচ্ছে 7, 4 5 3 মানে 37 টাকার ব্যবহার আমাকে কমাতে হবে। তা ব্যবহার কমাতে হবে সেটা কত শতাংশ? আমাকে 37 টাকার ব্যবহার কমাতে হবে কত টাকার মধ্যে? বেড়ে গেছে এখন 185 টাকার মধ্যে। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? যতটা কমাতে হবে মানে 37 ডিভাইডেড বাই যার মধ্যে, মানে 185 এর মধ্যে এখন তো 185 হয়ে গেছে ব্যবহার, এই দাম বৃদ্ধি পেয়ে। তাহলে 37 ডিভাইডেড বাই 185 ইন্টু 100 এত পার্সেন্ট। 37 কে 5 দিয়ে কাটাকুটি যায় মানে 5, আর 5 দিয়ে 100 কে কাটলে হয় 20। তার মানে কত পার্সেন্ট দাম কমাতে, কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে? 20% ব্যবহার কমাতে হবে। অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে। বলছে একজন লোক কলকাতা থেকে আহমেদাবাদ 9 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং একই পথে কলকাতায় 18 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো, এরকম টাইপের অঙ্কগুলো যদি বলে যে x কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে এবং y কিমি পার ঘন্টা বেগে একই স্থানে ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে গড় গতিবেগের ফর্মুলা আছে একটা, ওই ফর্মুলায় ফেলে দিলেই অঙ্ক হয়ে যাবে। গড় গতিবেগ সমান সমান কি? 2 into x into y divided by x plus y। তো এই ক্ষেত্রেও আমি সেই ফর্মুলাতেই ফেলবো। এখানে দেখো 9 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে আর 18 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এসেছে, মানে x এর জায়গায় 9 বসাবো, y এর জায়গায় 18 বা যে কোনো একটা বসাবো। তাহলে গড় গতিবেগ কি হবে? 2 into 9 into 18 ডিভাইডেড বাই 9 প্লাস 18। 9 প্লাস 18 করলে কত? 27। একবারে লিখে দিই 27। তাহলে 9 কে 27 দিয়ে কাটাকুটি যায়, 3 নং 27 আর 318, মানে গড় গতিবেগ কত হবে? 12 কিমি পার ঘন্টা, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 4:9 যদি তাদের মধ্য সমানুপাতি 24 হয়, তাহলে সংখ্যা দুটির পার্থক্যের ধনাত্মক মান কত? দুটো সংখ্যার অনুপাত 4:9 দিয়ে দিয়েছে, আমি কি লিখতে পারি? একটা সংখ্যা ধরবো হচ্ছে 4x, আর একটা সংখ্যা ধরবো হচ্ছে 9x। আচ্ছা, তাদের মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির ফর্মুলা কি? মধ্য সমানুপাতির ফর্মুলা হচ্ছে মধ্য সমানুপাতি সমান সমান আমি কি লিখতে পারি? মধ্য সমানুপাতির ফর্মুলা হচ্ছে রুট ওভার সংখ্যা দুটির গুণফল, মানে রুট ওভার 4x ইন্টু 9x। এটা সমান সমান কত বলে দিয়েছে? এটা সমান সমান 24 বলে দিয়েছে, মানে এটা সমান সমান 24। তাহলে রুট ওভার 4 9 গুণ করলে হয় 36 x স্কয়ার সমান সমান 24। 36 এর রুট করলে হয় 6, x স্কয়ারের রুট করলে হয় x সমান সমান 24। তাহলে x সমান সমান কত হবে? 24/6 মানে 4 হবে। তাহলে x এর মান বেরোলো 4। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? এখানে সংখ্যা দুটির পার্থক্য করলে কত হয়? 9x থেকে 4x বাদ দিলে হয় 5x, মানে সংখ্যা দুটির পার্থক্যের ধনাত্মক মান হবে 5x, মানে 5 গুণ 4 মানে 20, বা এগুলো মানগুলো বের করে নিয়েও করা যাবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে গোপাল, অক্ষয় ও অতুলের গড় ওজন 46 কেজি। যদি গোপাল ও অক্ষয়ের গড় ওজন 40 কেজি এবং অক্ষয় ও অতুলের গড় ওজন 45 কেজি হয়, তাহলে অক্ষয়ের ওজন কত কেজি? আচ্ছা, কি কি বলে দিয়েছে দেখো। গোপাল, অক্ষয় ও অতুলের গড় ওজন, তাহলে গোপালের ওজন প্লাস অক্ষয়ের ওজন প্লাস অতুলের ওজন, এদের তিনজনের সমষ্টি তাহলে কত হবে? এদের গড় 46 বলেছে, তাহলে তিনজনের সমষ্টি কত? 46 গুণ 3 লিখে দিই। 46 গুণ 3 করলে কত হয়? 318, 8 হাতে 1, 3 4 12 রাখে 13। আচ্ছা, তারপরে কি বলেছে? গোপাল আর অক্ষয়ের গড় ওজন হচ্ছে 40 কেজি, তাহলে গোপালের অক্ষয়ের ওজনের সমষ্টি কত? গোপালের অক্ষয়ের ওজনের তাহলে সমষ্টি হবে 40 গুণ 2। দুজনের গড় ওজন 40 হলে দুজনের সমষ্টি কত? 40 গুণ 2 মানে কত হবে? 80 হবে। আচ্ছা, আর অক্ষয় আর অতুলের গড় ওজন বলেছে 45, তাহলে অক্ষয়
প্লাস অতুল, এদের ওজনের সমষ্টি কত হবে? দুজনের গড় ওজন 45, মানে ওজনের সমষ্টি কত? 45 গুণ 2 মানে হবে 90। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? অক্ষয়টা বার করতে বলেছে। আচ্ছা, তা আমি যদি এদের তিনজনের থেকে গোপাল আর অক্ষয়কে বাদ দিই, তাহলে গোপাল, অক্ষয় আর অতুলের থেকে যদি গোপাল আর অক্ষয়কে বাদ দিই, তাহলে খালি অতুল পড়ে থাকে। তাহলে অতুলের ওয়েট কত? এদের তিনজনের থেকে মানে 138 থেকে গোপালের অক্ষয়কে মানে 80কে বাদ দেবো, তাহলে অতুলের ওয়েট পেয়ে যাব। তাহলে 138 মাইনাস 80 হবে কত হয়? 58 হয়। তাহলে অতুলের পেলাম আমি 58। আবার অক্ষয় আর অতুলের থেকে যদি আমি অতুলকে বাদ দিয়ে দিই, তবে আমি অক্ষয়েরটা পাবো। তাহলে অক্ষয় প্লাস অতুল কত? অক্ষয় প্লাস অতুল হচ্ছে 90। তার থেকে আমি কাকে বাদ দেবো? অতুলকে বাদ দেবো, মানে 58কে বাদ দেবো, তবে অক্ষয় পেয়ে যাব। মাইনাস 58 করলে আমার এই যে অক্ষয় পড়ে থাকবে। তাহলে কত হবে? হবে হচ্ছে 2, 5 আর 6 3। তার মানে অক্ষয়ের ওজন কত কেজি? 32 কেজি। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি সংখ্যাকে প্রথমে 15% হ্রাস করা হলো এবং তারপর 20% বৃদ্ধি করা হলো, এর ফলে যে নতুন সংখ্যাটি পাওয়া গেল সেটি মূল সংখ্যা থেকে 78 বেশি, তাহলে মূল সংখ্যাটি কত? মানে প্রথমে যে সংখ্যাটা ছিল, আমি ধরছি মূল সংখ্যাটা হচ্ছে x, তাহলে x কে কি করেছে? প্রথমে 15% হ্রাস করেছে, তাহলে x কে 15% হ্রাস করলে কি হয়ে যায়? x ইন্টু 100 মাইনাস 15/100, মানে 15% যেহেতু হ্রাস করেছে মানে হবে 85/100। তারপরে আবার কি করেছে? ইন্টু 20% বৃদ্ধি করেছে, মানে কত? এটাকে 20% বাড়ানো মানে 100 যোগ 20/100, তার মানে 120/100। এটা কার সাথে সমান হয়েছে? এটা সমান সমান হচ্ছে এর ফলে যে নতুন সংখ্যাটা পাওয়া গেল সেটি মূল সংখ্যার থেকে 78 বেশি, মানে এটা মূল সংখ্যা ছিল x, তার থেকে 78 বেশি, মানে এই সংখ্যাটা হবে কত? x প্লাস 78। কাটাকুটি চাই, এই শূন্য কাটলাম। আচ্ছা, 85 আর 100 কে দেখো। আচ্ছা, 85 আর 10 কে কাটি, হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10 আর 5 17 85 হয়। 2 আর 12 কে কাটা যায়, 6 দুগুণে 12। আচ্ছা, আর কাটলাম না, তাহলে উপরে কত হচ্ছে? 6 17 করলে হয় 102x/100, আর x টাকে বাঁ পাশে আনি, তাহলে মাইনাস x সমান সমান হচ্ছে 78। লসাগু করলে হয় 100, তার মানে 102x মাইনাস 100x সমান সমান হচ্ছে 78। তাহলে 102x থেকে 100 বাদ দিলে হয় 2x সমান সমান 100 টাকে ডান পাশে পাঠালে হয় 7800। তাহলে x সমান সমান কত হবে? 7800 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে হয় 3900। তাহলে x এর মান কত বেরোলো? 3900। তাহলে মূল সংখ্যাটি হচ্ছে 3900। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 8% লাভে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 1566 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, এটা একদম শর্টকাটে তুমি এক মানে নিমেষে করে ফেলতে পারো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 1566 ইন্টু 100/108 টাকা। ঠিক আছে, এবার কাটাকুটি করি। আচ্ছা, 4 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8 আর 2 আর মানে 4 7 28, সেটাকে 4 দিয়ে কাটি, তাহলে কত হবে? 4। আচ্ছা, এটাকে তো 4 দিয়ে কাটাকুটি যাবে না, আমি ভুল করলাম। এটাকে 4 দিয়ে কাটাকুটি যাবে না, এটাকে 2 দিয়ে কাটি, হ্যাঁ, তাহলে 54। আর এটা কত হবে? এটা হচ্ছে 7 1 6, 1 6 মানে 8 আর 3। আচ্ছা, 54 আর এটাকে দেখো, এটাকে 9 দিয়ে যাবে, তাহলে 9 দিয়ে কাটলে কত? 6 নং 54, আর এটা হচ্ছে 9 দিয়ে করলে 8 নং 72, 6 3 মানে 7। আচ্ছা, 6 এর সাথে 3 দিয়ে যায় মানে হয় 2, আর এখানে হবে 3 দিয়ে করলে হয় 3 দুগুণে 6, 2 7 মানে 9। আচ্ছা, 2 আর 100 কে 2 দিয়ে কাটলে হয় 50, তাহলে কত হবে? 50 গুণ মানে 5 গুণ 29 করলে হয় 1400 145, আর একটা শূন্য মানে 1450 টাকা। ঠিক আছে, মানে অপশন সি হবে। আচ্ছা, এটা যদি একটু বুঝে বুঝে করতে চাও, আমি একটু বুঝিয়ে দিই। তাহলে দেখো, 8% লাভে বিক্রি করেছে, তার মানে কি? মানে 8% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে লাভ হচ্ছে 8 টাকা, মানে বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা। আর তাহলে আমি যদি ঐকিক নিয়মে করি, তাহলে ঘুরিয়ে লিখি, তাহলে 8% লাভ মানে বিক্রয় মূল্য 108 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/108, অথবা বিক্রয় মূল্য 1566 টাকা হলে কত? 1566 টাকা হলে 100 গুণ 1566 ডিভাইডেড বাই 108। এইভাবে তোমরা বুঝে শুনে করতে পারো, একবারে না করে। এখানে যদি বুঝতে অসুবিধা হয় কেন এটা করছি, তাহলে এইভাবে বুঝে শুনে করতে পারো, অথবা x ধরেও করতে পারো। ক্রয় মূল্য ধরো x, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য মানে এটা ইন্টু যেহেতু লাভ হচ্ছে, তাহলে 108/100 সমান সমান হবে 1566। এভাবেও করতে পারো, তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হবে সেইভাবে। ঠিক আছে, এইভাবে করলে কিন্তু কেন এটা হচ্ছে বুঝতে পারবে না, কিন্তু এই দুটো ভাবে করলে কিভাবে হচ্ছে বুঝতে পারবে, আর এভাবে করলে হচ্ছে তাড়াতাড়ি হবে, এটাই। তারপরে দেখো কি বলছে। এটা একটা সরল অঙ্ক, একদম সোজা অঙ্ক, করে ফেলি এটা। দেখো, এখানে 48/8 মানে কত লিখতে পারি আমি? 48/8 মানে কত হবে? 6 হবে। তারপরে গুণ রয়েছে, গুণ চিহ্ন বসে। 7/49/7 করলে কত হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 7 হবে। প্লাস 40/4 করলে কাটাকুটি করলে কত হবে? 10 হবে। ইন্টু 7 - 3 করলে হবে 4, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিই। তাহলে এখানে 10 গুণ 4 এর কাজটা আগে করতে হবে, মানে 40। 40 এর 7 যোগ করলে কত হবে? 47।
আর 6 আর 47 গুণ করলে হবে 6 7 42 2 হাতে 4 4 24 4 28 মানে 282 অপশনে। তারপরটা দেখো কি বলছে, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 15 25 40 ও 75 দ্বারা বিভাজ্য। দেখো যখন এরকম টাইপের অঙ্ক থাকে আমাদের কি করতে হয়, ওদের লসাগু করতে হয়। তা দেখো 15 25 40 ও 75 দ্বারা 40 মানে একটা শূন্য আছে, তাহলে যেই সংখ্যাটা ওই দ্বারা বিভাজ্য হবে তার শেষে একটা নিশ্চয়ই শূন্য থাকবে। তা দেখো লাস্টে খালি এইটা আর এইটার শেষে শূন্য আছে, মানে এই দুটো অপশন তো হবেই না। আচ্ছা, তা আমি ভেঙেই করে দেখাই, ঠিক আছে? কিভাবে করতে হয় সেভাবে। এখানে অপশন সোজা দিয়েছে, আমি অপশন থেকে করতে পারতাম, কিন্তু আমি ভেঙে দেখাই। আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে কার কার, যেগুলো দিয়েছে তাদের, 40 আর 75। লসাগু করি, লসাগু 5 দিয়ে করি, তাহলে 3 5 15, 5 5 25, 5 8 40 আর 5 15 75। এবার আমি 3 দিয়ে আবার দিই, তাহলে 3 একে 3, 5 8 আর 3 5 15, আবার 5 দিয়ে দিই, তাহলে 1 1 8 আর 1। তাহলে এবার গুণ করি, গুণ করলে কত হবে, 3 5 15, 15 তারপরে 15 5 15 75, 75 গুণ 8, 75 গুণ 8 করলে হয় 5 8 40 শূন্য হাতে 4, 7 8 56 4 6, মানে হচ্ছে 600। হ্যাঁ, হচ্ছে 600। তাহলে এদের মধ্যে কোনটা 600 এর গুণিতক? এই নিশ্চয়ই 96টাই 600 এর গুণিতক, 9 9 6 শূন্য তো আর না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, 9600। তার মানে এদের কোন সংখ্যাটি 600 দ্বারা বিভাজ্য, এই চারটে সংখ্যা দ্বারা বিভাজ্য মানে 600 দ্বারা বিভাজ্য, তার মানে 9600। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একজন অসৎ দোকানদার ক্রয় মূল্যে জিনিস বিক্রির দাবি করে, কিন্তু সে আসল ওজনের থেকে 46% কম ওজন ব্যবহার করে। তার মানে আসল ওজন যদি 100 গ্রাম হয়, সে ওজন ব্যবহার করছে কত গ্রামের, 46% কম, মানে 100 মাইনাস 46 গ্রাম। তার মানে কত গ্রাম, 100 গ্রামের জায়গায় সে 54 গ্রাম ওজন ব্যবহার করছে। তার মানে দেখো, সে যেই মালটা বেচছে 100 গ্রাম, সেই মালটা সে কিনেছে কত, 54 গ্রাম। তার মানে 54 গ্রামে সে লাভ করছে কত গ্রাম, 54 গ্রামে সে লাভ করছে 100 মাইনাস 54 গ্রাম মানে 46 গ্রাম। তার মানে তার লাভের হার কত হবে, যতটা লাভ করছে মানে 46 গ্রাম লাভ করছে, ডিভাইডেড বাই যেই টাকাটা কিনেছে, মানে 54 গ্রামের মালও কিনেছে, সেই মালটা বেচছে, তাহলে লাভের হার কত হবে, 46 ডিভাইডেড বাই 54 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, 2 দিয়ে কাটাকুটি করলে হয় 27 আর উপরে হয় 23, আর তো কিছু দিয়ে কাটাকুটি যায় না, গুণ করে দিই, তাহলে হবে 27 দিয়ে ভাগ করতে হবে কাকে, 2300 কে। আচ্ছা, প্রথমে 8 বার যাবে, 8 বার দিলে কত, 7 8 56 6 হাতে 5, 8 দুগুণে 16 আর 5 21, তাহলে হয় 4 1 1 2 1 0। আচ্ছা, তারপরে তাহলে 4 5 বার যাবে, 5 7 25 এর 5 হাতে 3, 5 2 10 আর 3 13, তাহলে কত থাকছে 5, মানে 85 পূর্ণ 5 এর 27 এত পার্সেন্ট, মানে অপশন বি তে দেখো আছে 85 পূর্ণ 5 এর 27। খুব ভালো অঙ্ক এরকম টাইপের অঙ্কগুলো, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, বলছে 16 48 এর তৃতীয় সমানুপাতি কত। সমানুপাতি বানানটা না ভুল আছে, এটা দীর্ঘ হবে। হ্যাঁ, তাহলে 16, দেখো তৃতীয় সমানুপাতি বললে আমি ধরছি তৃতীয় সমানুপাতিটা হচ্ছে x, তার মানে কি 16 48 ও x এরা ক্রমিক সমানুপাতি। তৃতীয় সমানুপাতি থাকলে কি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তিনটে সংখ্যা। তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি, মানে হচ্ছে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, মানে 16 ইস্টু 48 সমান সমান হবে দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা, মানে 48 ইস্টু x। তাহলে 16 বাই 48 সমান সমান হবে 48 বাই x। 16 কে 3 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে x সমান সমান কি হবে, কোন যদি গুণ করি তাহলে 3 গুণ 48 করলে কত হবে, 3 গুণ 48 করলে হবে 144 হবে, মানে অপশন এ হবে। তারপরে দেখো কি বলছে, বলছে মন্দারের দুজন নাতি আছে, মানে মন্দার একজন লোকের নাম, তার দুজন নাতি আছে, তাদের নাম কি, কেতন এবং তুষার। বলছে 11 বছর বয়সের কেতন মন্দারের থেকে কিছু টাকা পেয়েছে, মানে এই মন্দার তার নাতি কেতনকে কিছু টাকা দিয়েছেন, এবং 12 বছর বয়সের তুষার বাকি টাকাটা পেয়েছে। মানে টোটাল কিছু টাকা ছিল, তার মধ্যে কিছু টাকা সে কেতনকে দিয়েছে এবং বাকি টাকা তার অন্য নাতি তুষারকে দিয়েছেন। কিন্তু কেতন এবং তুষার সেই টাকাটা পাবে, সেই টাকাটা পাবে বলতে ওটা ব্যবহার করতে পারবে বা এরকম কিছু, যখন তাদের 22 বছর বয়স হবে, মানে যখন তাদের 22 বছর বয়স হলো তখন টাকাটা তুলতে পারবে বা এরকম টাইপের কিছু কেস। ততদিন পর্যন্ত টাকাটা ব্যাংকে থাকবে এবং বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে থাকবে। তার মানে ওদের বয়স যখন 22 বছর হবে তখন তারা টাকাটা তুলতে পারবে, তার মানে ততদিন অবধি টাকাটা ব্যাংকে থাকবে। তাহলে ওই কেতনের বয়স এখন 11 বছর, তাহলে কেতনের জন্য টাকাটা কত বছর খাটবে, 22 বছর হলে পাবে, এখন 11 বছর, তার মানে কেতনের জন্য টাকাটা 11 বছর খাটবে। আর অন্যজন মানে তুষারের বয়স এখন 12 বছর, তাহলে তুষারের জন্য টাকাটা কত বছর খাটবে, তুষারের জন্য টাকাটা তাহলে 10 বছর খাটবে। আচ্ছা, আর চক্রবৃদ্ধি সুদের হারে খাটবে, চক্রবৃদ্ধি সুদের হার কত, 8%। তাহলে যখন তাদের বয়স 22 বছর হবে তারা সমপরিমাণ অর্থ পাবে। আবার কেতন আর
তুষার এবং কেতন কি সমপরিমাণ অর্থ পাবে, মানে মোট সুদ আসলটা সমান হবে। তাহলে মন্দার তুষারকে শুরুতে কত টাকা দিয়েছিল? যদি মন্দারের মোট অর্থ, আচ্ছা মোট অর্থ বলে দিয়েছে 24,700 টাকা, তা আমি ধরছি তুষারকে দিয়েছে এক্স টাকা এবং বাকি আরেকজনকে, বাকি হচ্ছে কেতন, কেতনকে দিয়েছে, তাহলে বাকি টাকাটা মানে 24,700 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে কেতনের টাকাটা কত বছর খাটছে? কেতনের টাকা 11 বছর খাটছে, তাহলে কেতনের মোট সুদ আসল কত হবে? ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে যে আসল যেটা মানে 24,700 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মানে হচ্ছে 8 বাই 100 হোল টু দি পাওয়ার কত, কত বছর খাটছে কেতনের টাকাটা? কেতনের টাকাটা 11 বছর খাটছে ইন্টু হোল টু দি পাওয়ার 11। এটা এটা হচ্ছে কেতনের সুদ আসলটা। সেটা কার সুদ আসলের সাথে সমান হবে? কার সমল চক্রবৃদ্ধির সাথে সমান হবে? এই ইয়ের মানে তুষারের। তুষারের কত? তুষারের আসল হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস 8 বাই 100। এর টাইমটা কত? এর টাইমটা হচ্ছে তুষারের এখন 12 বছর বয়স, মানে এর 10 বছর টাকাটা কাটবে ইন্টু হোল টু দি পাওয়ার 10। আচ্ছা, এবার আমি কি করব? আমি দেখো, আমি যদি 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার 11 তলায় এই যে 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 10 টাকে আনি, বা আমি 1 প্লাস 8 বাই 100 টাকে আমি যদি কিছু একটা ধরে নেই, ধরে নেবো ওরকমই রাখি, কিছু করবো না, ঠিক আছে? আচ্ছা, আর 24,700 মাইনাস এক্স টাকে এক্স এর তলায় নিয়ে যায়, তাহলে আমার কিরকম টাইপের আসবে? 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 11 বাই 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 10 ইজিক্যাল টু, তাহলে কি হয়ে যাবে? এক্স বাই 24,700 মাইনাস এক্স। এখানে দেখো, এখানে পাওয়ার 11 আছে, এখানে পাওয়ার 10 আছে, তার মানে কি পড়ে থাকবে? এরম ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়? পাওয়ারের বিয়োগ হয়, মানে 1 পড়ে থাকবে, মানে খালি পড়ে থাকবে 1 প্লাস 8 বাই 100 সমান সমান হবে এক্স বাই 24,700 মাইনাস এক্স। তাহলে 1 প্লাস 8 বাই 100 এখানে কাটাকুটি যায়, কাটাকুটি করব না, থাক কাটাকুটি করব না, তাহলে করলে কত হয়? উপরে হয়, দেখো এখানে করছে, তাহলে উপরে হবে হচ্ছে 108 বাই 100 সমান সমান এক্স বাই 24,700 মাইনাস এক্স। কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে? 100 আর এক্স যদি গুণ করি তাহলে হবে 100 এক্স সমান সমান 108 দিয়ে 24,700 কে গুণ, এটা তো বড় হয়ে গেল, যাই হোক 247 গুণ 108 যদি করি তাহলে কত হচ্ছে? 7 8 56 6 হাতে 5 4 8 32 32 37 7 হাতে 3 8 2 16 3 19 গুণ 7 0 0 4 0 0 2 0 0 গুণ 7 একে 7, এটা শূন্য, হ্যাঁ 7 একে 7 4 একে 4 2 একে 2, মানে কত হচ্ছে? 6 7 57 16 6 1 4 একে 5 4 একে 6 2, মানে 26,676। তাহলে 26,676 শূন্য শূন্য মাইনাস 108 এক্স, এই 108 এক্স টা বাপাশে চলে গেলে হবে কত? 100 এক্স প্লাস 108 এক্স মানে 208 এক্স সমান সমান হবে 26 6 7 6 0 0। তাহলে এক্স সমান সমান কত হবে? 26 6 7 6 0 0 ডিভাইডেড বাই 208। আচ্ছা, 4 দিয়ে কাটাকুটি করি, 4 দিয়ে কাটাকুটি করলে হবে 52, এটাকে কাটলে 4 6 24 2 6 4 6 24 2 7 4 6 24 3 6 9 0 0। আচ্ছা, 52 কে যদি আমি 4 দিয়ে কাটি হয় 13, আর এইটাকেও 4 দিয়ে কাটলে হয় প্রথমে একবার যাবে 2 6 মানে 6 বার যাবে, তারপরে 2 6 আবার 6 বার যাবে, তারপরে 2 9 মানে 7 বার যাবে, তারপরে 1 0 মানে 2 বার যাবে, তারপরে 2 0 মানে 5 বার যাবে। আবার এইটাকে 13 দিয়ে কাটাকুটি চাই, তাহলে 13 দিয়ে কাটলে এখানে লিখি 13 একে 13, তারপরে 3 6 মানে 13 দুগুণে 26, তারপরে 107 মানে 13 8 কে 104, তারপরে হচ্ছে 32 মানে 13 দুগুণে 26 6 5 মানে 5, মানে কত হবে এক্স এর মান? 12,825 টাকা। তার মানে তুষার কত টাকা পাবে? তুষার পাবে হচ্ছে 12,825 টাকা। অঙ্কটা একটু জটিল আছে, ক্যালকুলেশনটা এখানে একটু জটিল হয়ে গেল, যাই হোক এটা করতে হবে, সব অঙ্ক তো আর সোজা আসবে না, একটু কঠিনও আসবে। তারপর একটা, আচ্ছা দেখো এটা কি বলেছে? এটা 28 60 120 135 এর লসাগু, এটা একদম আবার দেখো সোজা দিয়ে দিয়েছে, তাহলে 28 60 120 আর 135 এর লসাগু 5 দিয়ে আমি দিই আগে, তাহলে 28 5 12 60 5 24 120 আর 5 দুগুণে 10 3 5 মানে 27। আচ্ছা, এবার 3 দিয়ে আমি ভাগ করি, তাহলে 3 দিয়ে করলে 28 যেরকম আছে থাকলো, 3 4 12 3 8 24 3 9 27। আচ্ছা, এবার 2 দিয়ে করতে পারি, তাহলে 14 2 4 আর 9, আবার 2 দিয়ে যাবে, তাহলে 7 1 2 আর 9, আর কিছু দিয়ে যাবে না, তাহলে 3 5 15 15 দুগুণে 30 30, আচ্ছা 30 দুগুণে 60, তাহলে 60 6 7 42 মানে 420
আর 9 দুগুণে 18, তাহলে 420 গুণ 18 যদি করি তাহলে কত? 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 টা 25 একে 33, 4 2 একে 2, 4 একে 4 মানে 6, 3 দিয়ে 5, 4 আর 3 7, 0, 7 5 6 0 মানে অপশন বি। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।